গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা পার্সেন্টেজ ক্লাসটি করব মোস্ট ইম্পর্ট্যান্ট। বিশেষ করে আমার কনসেপ্টের মধ্যে মানে মূল হচ্ছে রেশিও চ্যাপ্টারটা, যেটা খুবই সহজ মনে হয় ওটাই হচ্ছে তোমাদের মনে করবে যে ক্লাস 1। তারপরে ক্লাস 2 হচ্ছে পার্সেন্টেজ, ক্লাস 3 হচ্ছে প্রফিট লস। তো ধীরে ধীরে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজই আবার আমরা একটু নিউ বেসড এক্সামসের জন্য স্ট্যান্ডার্ড মেনটেন করব ধীরে ধীরে। তো কোশ্চেনগুলো খুবই তোমাদের বেনিফিট হবে। দেখো, মূল বিষয়বস্তুটা কি, যাতে করে তোমাদের টাইমটা ওয়েস্ট কোথায় গিয়ে করবে, কোথায় গিয়ে ইউজলেস টাইম ওয়েস্ট তোমরা করবে, সেই জিনিসগুলো আরও বেশি শিখতে পারবে। দেখো, ক্লাসটা স্টার্ট করার আগে আমি ছোট্ট করে কয়েকটা তোমাদের হিন্ট বলবো। কি কি হিন্ট? দেখো, মনে করো যে তোমার বন্ধু এ আর তুমি বি। তোমার বন্ধু এ ব্যক্তি, তোমার বন্ধু তুমি বি ব্যক্তি। এবার তোমাকে আর তোমার বন্ধুকে দিয়ে কি বোঝানোর চেষ্টা করছি? মনে করো এটা তুমি বি, তুমি গ্রামে থাকো। তুমি কিসে থাকো? ভিলেজ মানে গ্রামে থাকো। কিন্তু তোমার বন্ধু কিসে থাকে? সিটিতে, টাউনে থাকে। এবার তোমার আর তোমার এই বন্ধুর মধ্যে কার সোর্সটা বেশি থাকবে? সোর্স মিন্স যে কোনো কিছু অ্যাবজর্ব করার, শেখার যদি সে চায়, তাহলে নিশ্চয়ই তোমার ফ্রেন্ডের এদিক থেকে বেনিফিট পাবে আর তুমি এদিক থেকে পিছিয়ে যাবে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা আসার পরে, বিশেষ করে এই এডুকেশন লাইনে, এই টাউন, সিটি আর ভিলেজ পুরোপুরি ইকুয়াল হয়ে গেছে। সিটি আর ভিলেজ ইকুয়াল হয়ে গেছে, কারণ যে সিটিতে আছে তার কাছেও যার সোর্স থাকছে, তুমি গ্রামে আছো তোমার কাছেও সেই একই সোর্স আছে। মূল বিষয়বস্তু হচ্ছে কে সেই সোর্সটাকে ইউজ করছে সঠিকভাবে, প্রপারলি এবং সঠিক জায়গার থেকে। দ্বিতীয়ত, মনে করো যে যে কোনো পুলিশ হোক বা আর্মি, বিএসএফ, যে কোনো এদিকে ফিল্ডে, রেলওয়ে গ্রুপ ডি হোক, এসব একটু কি লেবারিয়াস জব। লেবারিয়াস মিন্স তোমার জবটায় যাওয়ার আগে যতটা পরিশ্রম করতে হচ্ছে, জবটায় এন্ট্রি হওয়ার পরেও ডিউটিটা কিন্তু ততটাই একটু লেবার দিয়ে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাকার ছেলে মেয়েগুলো এগিয়ে থাকে জানো তো? এই যে তুমি যেখানে বসবাস করছো, ভিলেজ, এক্ষেত্রে সিটির ছেলে মেয়েগুলো একটু কম পরিশ্রমী হয়ে থাকে। মানে আমি সেইভাবে বলছি না, মানে এই দিকে দেখবে যে কোনো, তুমি দেখতে পাচ্ছ তুমি টাউনে আছো, কিন্তু তোমার টাউনে দেখতে পাচ্ছ যে পুলিশ ডিউটি করছে, কিন্তু যে পুলিশটাই ডিউটি করছে সে কিন্তু উঠে এসছে কোনো না কোনো গ্রাম থেকেই, একটা রিয়ালিটি। কারণ এই দিকে গ্রামের ছেলে মেয়েগুলো পরিশ্রমটা বেশি করতে পারে। রেগুলার বেসিসে মাঠে প্র্যাকটিস করা হোক, যে কোনো কিছু প্র্যাকটিস করে তারপরে ঘুম ঘুম পেলো, টাউনের ছেলেটা কি করতে পারে? ঘুমিয়েও পড়তে পারে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে গ্রামের ছেলেটার কি, সে অল টাইম এনার্জেটিক থাকে, জানে যে আমার গ্রাম থেকে উঠে ডিউটিতে যেতে হবে। তো চলে আসি আমরা আজকের ক্লাসে। ক্লাসটি স্টার্ট করার আগে প্রত্যেকটা ক্লাসেই আমাদের বলে রাখি, কারণ আমরা এদিক সেদিক বিজ্ঞাপনে যাই না, অ্যাডভার্টাইজে যাই না, অতটা আমরা শোষণও করতে পারি না, অতটা কাউকে দিয়ে আমরা অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য পোষার কোনো সে চিন্তা ভাবনাও নেই। তো আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অনলাইন কমপ্লিট ম্যাথসের গাইডের জন্য। আর অফলাইন যদি গাইডের প্রয়োজন হয়, আমাদের এই হচ্ছে অ্যাড্রেস, গুগল ম্যাপেও লোকেশন দেওয়া রয়েছে, অনলাইন কোর্সে অ্যাডমিশন হওয়ারও লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশানে প্রত্যেকটা ক্লাসেরই। আদারওয়াইজ তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অফলাইন ব্যাচ বা অনলাইন ক্লাসের জন্য। ম্যাথ শিখি আমরা কনসেপচুয়ালি শর্টকাটভাবে, যেটা শুরু থেকেই আমাদের এইভাবেই চলে আসছে, এখনও পর্যন্ত চলছে, আপকামিং চলতেই থাকবে। মূল বিষয়বস্তু কি? গ্রামের ছেলে মেয়েগুলোকেও
শহরের ছেলে মেয়েদের সামনে দাঁড় করানো। তো চলে আসি আমরা কোশ্চেনে। দেখো এটা ফার্স্ট কোশ্চেন দেব না, এটা কোশ্চেন নাম্বার 0 দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ কি, এটা হচ্ছে আমাদের কোর্সেরই একটা ছেলের ডাউট কোশ্চেন। তো ডাউট কোশ্চেনটা পার্সেন্টেজে নিয়ে নিলাম কেন? কারণ ওকে আমি সলিউশনটা যদিও বা 2 সেকেন্ডে বলে দিয়েছি, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যা সমস্যা হবে সেক্ষেত্রে ক্লাস মানে কি একটা অন্যরকম পুরোপুরি ডিটেলভাবে চলে আসে। দেখো বলা আছে 3240, 3600 এবং এই তো দুটো সংখ্যা হয়ে গেল, আরও একটা তৃতীয় একটা সংখ্যা হলো যাদের গসাগু 36 দেওয়া রয়েছে আর তাদের লসাগু দেওয়া রয়েছে এইভাবে ফ্যাক্টরে পাওয়ারে ফ্যাক্টোরিয়ালভাবে করা। তাহলে তৃতীয় সংখ্যাটি কত, যে থার্ড নাম্বারটা, সেটা ফাইন্ড করতে হবে। এবার আমি বলে দিয়েছিলাম ওকে 2 সেকেন্ডে যে তুমি দেখো তুমিও করতে পারবে। বলার আগে ছোট্ট একটুখানি জিনিস বুঝে নাও। মনে করো 4, 6 আর হচ্ছে দিলাম 10, 4, 6, 10 তিনটে সংখ্যা। এবার আমি যদি বলি যে এদের গসাগুটা কত হবে ভাই, তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটাকে 2 দিয়ে কাটা যাচ্ছে কমন, তাহলে 2 হয়ে যাবে গসাগু। যদি বলি লসাগু কত হবে, তুমি দেখতে পাচ্ছ গসাগুর 2 তো আসবেই আসবে, গুণ 2 এর মধ্যে আছে, এর মধ্যেও আরও একটা পড়ে রয়েছে, তাহলে আরও একটা 2 আসবে, এর মধ্যে একটা 3 পড়ে আছে, একটা 3 আসবে, এর মধ্যে একটা 5 পড়ে আছে, একটা 5 পড়ে থাকবে। তাহলে আমি যদি বলি যে পাওয়ারের ক্ষেত্রে আমি দেখাবো, তাহলে 2 এক্ষেত্রে কটা পেলাম, 2টো, তাহলে 2 পেলাম 2টো, গুণ 3 পেয়েছি একটা, গুণ 5 পেয়েছি একটা। এবার তুমি ভাবো আমি সাপোজ থার্ড নাম্বারটা দিলাম না, তোমাকে বললাম যে এই হচ্ছে দুটো সংখ্যা, আরও এখানে আরও একটা সংখ্যা ছিল যে সংখ্যা তিনটের গসাগু করলে আমরা 2 পেতাম আর লসাগু করলে পেতাম এই, তাহলে এই তৃতীয় সংখ্যাটা কত? ভালো করে ভাবো, আমরা কোন সংখ্যাগুলো ধরে এখানে এসছি, আবার এই ডাটাগুলো দিয়ে এটাকে অ্যাবসেন্ট করে দিয়ে চলে গেলাম। 2 সেকেন্ডে করতে পারবে সেই রুলটাই দেখাচ্ছে। আমি ঝট করে বলে দেবো যে এ অপশন, কিন্তু তাতে কি আমার শেখাটা তোমার শেখাটা তো আলাদা হলো না? তাহলে একই নিয়ে আসতে হলে সেই অনুযায়ী আমার ভাবনা চিন্তায় তোমাকে নিয়ে আসতে হবে। এবার তুমি দেখো লসাগুর মধ্যে গসাগুটা প্রেজেন্ট আছে আমরা জানি, তাহলে গসাগুর যে 2 লসাগুর থেকে কেটে দাও, তাহলে একটা 2 যদি কেটে যায় 2, 3, 5 এই কটা ডাটাই তো পড়ে থাকবে, 2, 3, 5 এই কটা ডাটা পড়ে থাকবে। এবার গসাগুর যে 2 আমরা কেটে দিয়েছি, প্রত্যেকটা সংখ্যা যে দুটো প্রেজেন্ট আছে 2 কেটে দিলে পরে কত থাকে 2, এক্ষেত্রে 2 কেটে দিলে 3। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে দাঁড়িয়ে 3 আছে প্রেজেন্ট, এক্ষেত্রে দাঁড়িয়ে 3 প্রেজেন্ট আছে, তাই না? তাহলে 3টা আমরা আউট করে দিলাম। এবার এখানে 2 পড়ে থাকছে আর এখানে 5 পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, 2 আর 5 লসাগুতে। এবার গসাগুর 2 তো আমরা কেটে দিয়েছি, তাহলে এই তৃতীয় যে সংখ্যাটা এখানে তো 2 আসবেই আসবে, সাথে আর কি আসবে ভ্যালু, এখানে 2 আছে, তাহলে এই 2টা আবার এই 2কে কেটে দিতে পারবো, কেটে দিলাম। কি পড়ে থাকছে বাড়তি, 5, তাহলে এই 2 এর পরে 5টা নিশ্চয়ই 5-এর কোনো মাল্টিপল বা ফ্যাক্টর আমরা এখানে পাইনি আর পড়ে নেই, তাহলে কোনখান থেকে এই 5টা এসছে, এখান থেকে, তাহলে 5 দুগুণে কত ছিল সংখ্যাটা, 10। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল বেসিক, আর এই অনুযায়ী তোমার এখানে চলতে হবে। দেখো ব্যাস, এটা আমি মুছে দিই। এবার মূল কোশ্চেনটাতে চলে আসি, তাহলে তোমরা 2-5 সেকেন্ডে এই ধরনের কোশ্চেন করে আসতে পারবে। দেখো লসাগু দেওয়া রয়েছে, এলসিএম এখানে লিখবো না, এখানে লিখি এলসিএমটা দেওয়া রয়েছে কত, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5-এর স্কোয়ার ইন্টু 7-এর স্কোয়ার। ক্লিয়ার? এই কটা হচ্ছে লসাগু। আর গসাগু দেওয়া রয়েছে 36। 36কে আমরা লিখতে পারি 4 9 36, তাহলে 2-এর স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার, 9কে লিখতে পারি। এবার যে তৃতীয় সংখ্যাটা দেখো এখানে ভালো করে দেখো, 3240, 3600 আর তৃতীয় সংখ্যাটা বের করতে হবে।
তাহলে তৃতীয় সংখ্যার জায়গায় গসাগু যেটা 36 মানে 2 এর স্কোয়ার গুণ 3 এর স্কোয়ার, এটা তো থাকবেই থাকবে, মাস্ট, এটা থাকবেই থাকবে। এরপরে আর কি কি থাকবে? এবার তুমি লজিক্যালি আসো। 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার তো আমরা এখান থেকে বের করে নিতে পারি, 2 এর স্কোয়ার। আর যদি পাঁচটার মধ্যে থেকে দুটো 3 চলে যায় তাহলে কটা পড়ে থাকে? 3টে। তাহলে 2 এর স্কোয়ার গুণ 3 এর কিউব গুণ 5 এর স্কোয়ার গুণ 7 এর স্কোয়ার। গসাগু বাদে এই কটা ফ্যাক্টর পড়ে থাকলো, কিন্তু আমাদের সংখ্যাটা বলতে হবে। এইটুকু হচ্ছে থিওরিটা, তোমার মাথার মধ্যে ক্যালকুলেশনটা থাকা উচিত। এবার তুমি বলো 5 এর মাল্টিপল এখানে রয়েছে, এখানেও রয়েছে, তাহলে 5 কি তৃতীয় সংখ্যাটায় থাকাটা খুবই জরুরি? না। কেন কি? 5 এক্ষেত্রে দুটো আছে, 5 এর স্কোয়ার, লসাগুর ভিতরে কটা 5 পড়ে থাকছে? 5 এর স্কোয়ার। আর 5 এর স্কোয়ার আমরা জানি যেটা 3600 রয়েছে ওটাই ম্যাক্সিমাম। কারণ আমরা যদি একে 36 গুণ 100 করি, আর 100-র মধ্যে 4 25-এ 100, 25 মানে 5 এর স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার যেটা হাইয়েস্ট সেটা 3600-র মধ্যেই থাকছে। তাহলে তৃতীয় সংখ্যাটায় 5 আসার কোনো পসিবিলিটি নেই। তখন সি অপশন কেটে গেল, 5 আছে, বি অপশনও কেটে গেল, পড়ে থাকলো দুটো অপশন, অপশন এ, অপশন ডি। এলিমিনেশন করা শেখাচ্ছি, যে ভার্বালি তুমি করতে পারো। সো এবার স্টেপটা কি হিসাবে তুমি দেখবে? তুমি দেখো যে আমরা জানি যদি আমার 36 আনতেই হয়, 36 আনতেই হয়, আমার 4 দরকার, 4-এর সঙ্গে 9 দরকার, তাহলে মিনিমাম ভ্যালু যেটা সেটা কত দরকার? 4। মিনিমাম ভ্যালু কত দরকার? 4 দরকার। তাহলে 4 আসে 2 এর স্কোয়ার থেকে, তাহলে এটাতে 2 এর স্কোয়ার আছে, আর এটাতে 2 এর কিউব আছে, 2 এর কিউব আছে, বাদ দিয়ে দাও, ডি অপশন কেটে গিয়ে অপশন নাম্বার এ তোমার উত্তর দাঁড়িয়ে যাবে। ঠিক আছে? যদি এক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের 2 এর কিউব নেই, মানে 8, 8 9 72, 36-এর ম্যাক্স টু ম্যাক্স চলে যাচ্ছে, তো এলিমিনেশনটা এভাবে ছাড়বে। এবার যদি আমরা পুরোপুরি প্রপারলি সলিউশনে যেতে চাই, এবার সলিউশনটা দেখো, ওই শুরুতে যে বেসিক ওয়েতে আমরা দেখালাম সেই অনুযায়ী সলিউশনটা, তাছাড়া আর কিচ্ছু না। দেখো গসাগু দেওয়া রয়েছে কত? 36। তো 36কে আমরা লিখি কত? 2 এর স্কোয়ার গুণ 3 এর স্কোয়ার। আর লসাগু যেটা দেওয়া রয়েছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 এর স্কোয়ার ইন্টু 7 এর স্কোয়ার। এবার এই দুটো জিনিস তো কেটে গেল, 2 এর স্কোয়ার থাকলো আর এটা কি থাকলো? কিউব। তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর কিউব ইন্টু 5 এর স্কোয়ার ইন্টু 7 এর স্কোয়ার, এই কটা জিনিস থাকলো। এবার যখনই আমরা এই 36 কেটে দিয়েছি গসাগুর, তখন এই সংখ্যাগুলোর থেকেও 36টা বাদ দিয়ে দাও, কারণ ওই 36 আমরা এই সংখ্যাটা নিয়েছি। যদি এখানেও 36টা না থাকতো তাহলে গসাগু ওদের 36 হতেই পারতো না। তাহলে 36 দিয়ে যদি আমরা একে কাটি, 6 9 54, 90 পাবো। 36 দিয়ে যদি একে কাটি 100 পাবো। তুমি ভাবো একে যদি আমরা লিখতে চাই 9 10 90, 9 মানে 3 এর স্কোয়ার গুণ 2 গুণ 5, করতে পারবো? পারবো। আর যদি 100কে করতে চাই 2 এর স্কোয়ার 4 ইন্টু 5 এর স্কোয়ার 25, তাহলে 4 25-এ 100 হয়ে গেল। এর মধ্যে গসাগু নেই, এর মধ্যেও গসাগু নেই, তাহলে প্রাইম ফ্যাক্টরগুলো এখানে পড়ে রয়েছে। আর প্রাইম ফ্যাক্টর থেকে আমরা জানি যে যার মধ্যে সর্বোচ্চ পাওয়ার যে ভ্যালুটার, সেই ভ্যালুটাই লসাগুতে চলে আসে। তাহলে 5 একটা আছে, 5 দুটো আছে, তাহলে সর্বোচ্চ ভ্যালু কোনটা আসবে? 5 দুটো। তাহলে 5 দুটো তুমি কেটে দাও, দিলে। এবার দেখতে পাচ্ছি 2 একটা আছে, 2 এক্ষেত্রে দুটো, সর্বোচ্চ ভ্যালু কত? দুটো। তাহলে 2 এর স্কোয়ার কেটে গেল, প্রাইম ফ্যাক্টর। 3 দুটো আছে, তাহলে 3 দুটো কেটে দাও, তাহলে 3 যদি দুটো কেটে দিই কত পড়ে থাকে? একটা। 3 যদি আমরা দুটো কেটে দিই এক্ষেত্রে, তাই তো 9 10 90, 3 দুটো কেটে দিলাম, একটা পড়ে থাকছে। তাহলে
তিন একটা পড়ে থাকছে, সেভেনের স্কোয়ার পড়ে থাকছে, তাহলে এই 36-এর পাশে লিখে দাও যে 3 একটা পড়ে থাকছে গুণ সেভেনের স্কোয়ার পড়ে থাকছে। এটাকেই দেখো, তিন যেহেতু দুটো পড়ে রয়েছে, তিন দুটো রয়েছে, তো তাহলে এটাকেই আমরা লিখতে পারি 2 স্কোয়ার গুণ 3 কিউব গুণ সেভেনের স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার তিনের কত হচ্ছে, এখানে মিস হয়েছে, ডোন্ট ওয়ারি, দেখো 1 মিনিট একটু ব্যাক করে নিই। দেখো, তাহলে এখানে তো কাটাকাটি হয়ে গেল, তিন দুটো কেটে দিলাম, একটা পড়ে থাকছে। এবার তো এখানে এই পজিশন আসলো, কিন্তু তুমি ভাবো তিন সর্বোচ্চ এক্ষেত্রে দুটো পেয়েছি, কিন্তু লসাগুতে তো তিন সর্বোচ্চ 5টা আছে। 3 ছিল না এখানে, 3 মানে 5টা। এবার প্রাইম ফ্যাক্টর এলসিএম এর ভিতরে 3-এর পাওয়ার তো ম্যাক্সিমাম রয়েছে, এবার কোথাও তো আমরা 3-এর পাওয়ার 5টা পাইনি। তাছাড়া বাদ বাকি দেখো, এখানে ছোট ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু সেটা মিলছে কিনা সেটা আগে দেখতে হবে বাকি ফ্যাক্টরের মধ্যে, কম্প্যারিজন। ব্যাস, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 একটা আসলো, তাহলে 2 আর 1 টোটাল এই ক্ষেত্রে দাঁড়িয়ে 3 কটা থাকলো, 3টে, কিন্তু 3 ওখানে আছে 5টা, তাহলে 3টে কোথাও পাইনি যখন, তাহলে 5টা করতে হবে। তাহলে 3-এর পাওয়ার 5 বানিয়ে দাও, তাহলে 2 এর স্কোয়ার গুণ 3 গুণ 7-এর স্কোয়ার, দ্যাটস ইট। কেন আমরা এটা করলাম? কারণ এলসিএমটা দেখতে হবে ফ্যাক্টরে। ক্লিয়ার? এলসিএমটা ফ্যাক্টরে দেখতে হবে। 7-এর স্কোয়ার পড়ে থাকছে, 7-এর স্কোয়ার রয়েছে এলসিএমে। আচ্ছা, 5-এর স্কোয়ার কাটাকাটি হয়ে আউট হয়ে গেছে, কিন্তু 3 যেটা পড়ে রয়েছে সেটা আমরা মিলিয়ে দেখব যে ম্যাক্সিমাম পাওয়ার কি পেয়েছি, যেখানে 3-এর পাওয়ার 5 রয়েছে। এটা মিলিয়ে দেখতে হবে এলসিএম এর সঙ্গে কম্প্যারিজন করে, ঠিক আছে? তো ডিটেল সলিউশনে যাবে না, জাস্ট ভার্বালিভাবে এলিমিনেশন করো আগে কোনগুলো হতে পারে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাই, মানে ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 1 দিয়ে। দেখো, যখন একটি সংখ্যা থেকে 35 বিয়োগ করা হয় তখন এটি তার 80%-এ কমে যায়। সেই সংখ্যার 4/5তম কত, মানে 4/5 অংশের ভ্যালু কত? এবার এই কোশ্চেনগুলো যদি এক্সপেক্ট ধরে নাও তাহলে মুশকিল। তুমি কি করো, 80% যেটা বলেছে, 80%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 4/5। 4/5 বলে দেওয়া রয়েছে। আমি যদি নাম্বারটা 5 ভাবি, 5-এর মধ্যে যদি আমি 4, তাই বলেছে না, আচ্ছা, যেটা বলেছে যে 5 থেকে আমি কত বিয়োগ করে 4 পেয়েছি, 5 থেকে আমি দেখতে পাচ্ছি 1 বিয়োগ করে 4 পেয়েছি, কিন্তু কোশ্চেন অনুযায়ী 1 নয়, আমি কত বিয়োগ করেছি? 35। কত গুণ বেশি? 35 গুণ বেশি। তাহলে আমার সংখ্যাটা 5-এর সঙ্গে 35 গুণ বেড়ে যাবে। 5 গুণ 35 হচ্ছে সংখ্যাটা, পেলাম। এবার সংখ্যাটা বের করতে বলেনি, কি বলেছে? সেই সংখ্যার, মানে এই সংখ্যাটার 4/5 অংশের মান। তাহলে 5 5 কেটে গেল, 4 35-এ কত? 4 3 4 140। তাহলে 140 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ। ধীরে ধীরে একটু লেভেল আপ হবে, কোনো প্রবলেম নেই। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2। একজন শিক্ষার্থীকে পাস করতে হলে 40% নম্বর পেতে হবে। যদি সে 40 নম্বর পায় এবং 40 নম্বরের জন্য ফেল করে, তাহলে পরীক্ষার জন্য নির্ধারিত সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ নম্বর। এবার তুমি ভাবো, আমরা যেটা পাস করতে যে পার্সেন্টেজ নম্বর দেওয়া থাকুক না কেন, আমরা সেই পার্সেন্টেজটা কিসের ভিত্তিতে বের করি? আমরা টোটাল যত নম্বরের পরীক্ষা হচ্ছে তার উপরে কত পেয়েছে ইন্টু 100-এ কত, সেই অনুযায়ী বের করি। তাহলে 40%-এর ভগ্নাংশ ভ্যালু তুমি ভাই কত পাবে? 2/5। তাহলে আমার যদি টোটাল 5 নম্বরের পরীক্ষা হয়, 5-এর মধ্যে 2 পেলে আমি কি করব? পাস করব। 5-এর মধ্যে 2 পেলে আমি পাস করব। ক্লিয়ার? এবার কোশ্চেনে দেখো বলা আছে, যদি সে 40 নম্বর পায়
এবং 40 নম্বরের জন্য ফেল করে, তার কাছে আছে কত? 40। কত নেই? 40 নেই। তার কাছে আছে 40 কিন্তু আরও 40 কম পেয়েছে, তাহলে -40। এবার তুমি ছোটোবেলায় গ্রাফ পড়েছো, এই হচ্ছে 0, লেফট সাইডে যত যাব -1, -2, -3 এভাবে করতে করতে আমি -40 পর্যন্ত পৌঁছেছি। আর এদিকে +1, +2 এভাবে করতে করতে আমি কি না +40 পর্যন্ত পৌঁছেছি। এবার তুমি ভাবো -40 থেকে 0 পর্যন্ত যেতে আমার 40, আবার 0 থেকে +40 পর্যন্ত 40, তাহলে এখান থেকে এখানে গ্যাপটা কত হলো? 80। 80 গ্যাপ হলো কি না? 80 গ্যাপ হলো। তাহলে এইখানে যে গ্যাপটা সেটা হচ্ছে 80-র, অর্থাৎ পাস করতে হলে তাকে 80 নম্বর পেতে হয়, কিন্তু আমি রেশিওতে দেখতে পাচ্ছি 2 পেতে হচ্ছে। 2 এর মান যদি 80 হয় কত গুণ বেশি? 40 গুণ বেশি। আমার টোটাল নাম্বার যে চেয়েছে, তাহলে 40 গুণ বাড়িয়ে দাও। 200 নম্বরের পরীক্ষা হয়েছিল। অপশন নাম্বার বি। ক্লিয়ার? তার 200 নম্বরের পরীক্ষা সে বসেছিল। এবার এটাই তুমি পার্সেন্টেজ ধরেও সোজাসুজি করতে পারো, কোনো অসুবিধে নেই, নো প্রবলেম, প্রসেস একই। এই যে 80 আসলো, এটা তো বুঝতে পারলে যে কেন আসলো, ব্যাস। তাহলে 40%-এর মান যদি 80 হয়, কত গুণ বেশি? দ্বিগুণ, অর্থাৎ 1%-এর মান 2, তাহলে 100%-এর মান হচ্ছে আমাদের দরকার 1-এর থেকে কত গুণ বেশি? 100 গুণ বেশি। 2-এর সঙ্গে 100 গুণ বাড়িয়ে দাও। 200 নম্বরের টোটাল পরীক্ষা হয়েছিল। ক্লিয়ার? তো এই গেল আমাদের কিসের রুল? এই গেল হচ্ছে আমাদের পার্সেন্টেজ ভ্যালু অনুযায়ী রুল। আর মোস্ট ইম্পর্টেন্ট এই প্যাটার্নের বেসিক কোশ্চেন হচ্ছে এগুলো। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 3। একটা পরীক্ষায় একজন শিক্ষার্থীকে নির্দিষ্ট নম্বর দেওয়া হয়েছিল। যাই হোক, পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা করার পরে তার মার্কস 40% কমিয়ে দেওয়া হয়েছিল। কেন 40% সে পায়নি? সে যাই নম্বর হিসাব করেছিল তার থেকে 40% কমিয়ে দেওয়া হয়েছিল, যা তাকে পুরস্কৃত করা হয়েছিল, মানে যে অনুযায়ী তাকে নম্বর দেওয়া হয়েছিল। যার ফলে নতুন স্কোর এখন 96 হয়েছে। তাহলে পুনর্মূল্যায়নের পরে ছাত্রটি কত নম্বর কমে গেছে সেটা ফাইন্ড করতে হবে। দেখো, পার্সেন্ট করছো, পার্সেন্টেজকে ভগ্নাংশ ভ্যালু অ্যাটাক করো, তাহলে রেশিও ভ্যালু পেয়ে যাবে। 40%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 2/5। আমার যদি নাম্বার আমি পেয়ে থাকি 5 নম্বর, 5 নম্বরের মধ্যে 40% কমিয়ে দেওয়া হয়েছিল, মানে 2 নম্বর কমিয়ে দেওয়া হয়েছিল। এবার 2 নম্বর কমিয়ে দিয়ে আমি কত থাকছে আমার কাছে? 5-এর মধ্যে 2 কমে গেল, তাহলে 3 থাকছে, অর্থাৎ আমি 3 নম্বর পাচ্ছি। কিন্তু কোশ্চেন অনুযায়ী আমি কত পেয়েছি? 96 পেয়েছি। তাহলে 3 নয় 96 পেয়েছি। কত গুণ বেশি? 32 গুণ বেশি। আমাকে কি বলেছে? কত নম্বর হারিয়েছে? তাহলে 2-এর সঙ্গে 32 গুণ বাড়িয়ে দাও। 32 2-এ 64 নম্বর সে হারিয়ে গেছে। অপশন নাম্বার ডি। ঠিক আছে? আদারওয়াইজ তুমি কি করতে পারো? 100 থেকে 40% মাইনাস করে দাও, তাহলে 60%-এর মান হচ্ছে 96, আবার সেই 40%-এর মান বের করতে হবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4। অনেক বিশেষজ্ঞ ব্যক্তিরা বলবে যে এসব কোশ্চেনের কোনো ভ্যালু নেই, কিন্তু তুমি ওই কিছুটা এগিয়ে এসছো। এরকম আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। বলবো না যে আমাদের এত বছরের অভিজ্ঞতা, অত বছরের অভিজ্ঞতা ও দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়, অ্যাকচুয়ালি হয় না। কিন্তু বহুদিন যাবৎ পড়াচ্ছি তো এরকম অনেক বিশেষজ্ঞ দেখা যায়। ওই গ্রামগঞ্জেই বেশি, ওই যে সিটি আর ভিলেজের কম্প্যারিজন করলাম না, তো ওই ভিলেজের ভিতরেও কিছু বিশেষজ্ঞ পাবে কিছুটা পড়াশোনা করার পরে খুবই বড় বিশেষজ্ঞ মনে হওয়া যখনই শুরু হবে, তারা ওই পাশে আরেকজনকে বলবে এসব এখন চলে না, এসব এখন চলে না। কিন্তু তুমি যখন শুরু করছো, মাথায় রাখবে ওই বেসিক জিনিসটা। কখনো একটা স্টেয়ার, একটা মইয়ের
যে কোনো একটা ধাপ বাদ দিয়ে তুমি আরেকটা ধাপে যেতে পারবে না, তাও বেসিক জিনিসগুলো নিয়ে তো তারপরে তোমাকে টাফ জিনিসগুলোতে যেতে হবে। এবার অনলাইন হোক অফলাইন হোক, অনেকের মনে হয় এটা সহজ প্রশ্ন, স্কিপ করে দিলাম, কিন্তু সহজ প্রশ্ন তুমি যে প্যাটার্নে শিখছো ওই প্রশ্নটা যদি আমার প্যাটার্নটা বা যে শেখাচ্ছে তার প্যাটার্নটা না ধরে এগোও, কি হবে পরবর্তী সময়ে যখনই ওই রুলটা একটু বড় কোশ্চেনে গিয়ে ইমপ্লিমেন্ট করে দেবে, তোমার ওই রুল কিন্তু হারিয়ে যাবে। বহু ছেলে মেয়েকে এভাবে ভুল প্রমাণ করে দিয়ে এসেছি। এবার তুমি ভাবো, এই বইয়ে এই প্রশ্নটা দেখলে আরেকটা বইয়ে কি সেই প্রশ্নটা থাকবে না? এটা কখনো সম্ভব? তো এই ধরনের মেন্টালিটির ছেলে হোক মেয়ে হোক এদের পাল্লায় কখনোই যাবে না, তাহলে তাদের সাথে সাথে তুমিও বরবাদ। আর মাথায় রাখবে যে যে কেউই এখন এমন গাইড আছে কিনা আমার জানা নেই যে 2 মাসে তোমাকে একটা সাকসেসের জায়গায় দিয়ে দেবে। আমাদের কোর্স হোক আর যে কোনো কিছু হোক, 2 বছর আমরা কেন ডিউরেশন রাখি? 2 মাস না, 2 বছর তোমাকে ধরে রাখতে হবে যে কম্পিটিশন ফিল্ডে আমি যখন পা রাখছি মানেই আমাকে 2 বছর এই দিকে লেবার দিতেই হবে। এটা একদম ধরে রাখতেই হবে। কিছু ছেলে মেয়ে আছে ফার্স্ট অ্যাটেম্প্ট করে ফেলে, কিন্তু সেটা এক্সেপশনাল, তাদের খাটনি, তাদের চলার ভঙ্গি ওই পুরো গাইডেন্সের উপরেই চলে, তাদের ব্যাপারটা ঠিক আলাদা। দেখো, একজন লোকের নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল, তিনি এর 20% তার বড় ছেলেকে দিয়েছেন, অবশিষ্টের 30% তার ছোট ছেলেকে দিয়েছেন, বাকি 10% তিনি গরিব ছেলে মেয়েদের জন্য স্কুলে দিয়েছেন। তারপরও তার কাছে 100 টাকা 80 পয়সা ছিল। তার মোট কত টাকা ছিল সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা 1 ধরে করতে পারো, পার্সেন্ট ভ্যালু 100 ধরে করলে ক্যালকুলেটিভ বানিয়ে ফেলবে। ম্যাক্সিমাম ছেলে মেয়েই কি ক্যালকুলেটিভ বানিয়ে ফেলে এই টাইপের কোশ্চেনগুলোর জন্য। তো আমরা কিভাবে যাব? দেখো, আমরা পার্সেন্ট ভ্যালুগুলো নেব। প্রথমে 20% মানে কত? 1/5। 30% 3/10। তারপরে 10% 1/10। তার কাছে মনে করলাম যে টোটাল যে টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণটা কত? 10 10 100 গুণ 5 500, 500 টাকা। ক্লিয়ার? এবার আমরা দেখতে পাচ্ছি 500-র 1/5 মানেই হচ্ছে 20%। 500-র যদি 1/5 বের করি 100 টাকা সে কি করেছে? বড় ছেলেকে, এল্ডার সন, বড় ছেলেকে দান করেছে। এবার 500 টাকার মধ্যে 100 টাকা দান করে দিল, তার কাছে পড়ে থাকছে কত টাকা? 400 টাকা। এবার এই যে 400 টাকা পড়ে থাকছে, এই 400-র 3/10 মানে 30%। তাহলে 3/10 মানে কত টাকা? 120 টাকা। কাকে? ছোট ছেলেকে, স্মল সন দিই। ক্লিয়ার? ছোট ছেলেকে দান করেছে। 400 টাকার মধ্যে 120 টাকা দিয়ে দিয়েছে, পড়ে থাকছে কত টাকা? 280 টাকা। 280 টাকা। এবার 280 টাকার মধ্যে সে আবার 10% মানে 1/10, 10% দান করে দিয়েছে। এটা ঠিক করলাম তো? 10% দিয়েছে, আচ্ছা ঠিক আছে। 10% দিয়েছে মানে 28 টাকা দিয়ে দিল। তো যখনই 10% মানে 28 টাকা দিয়ে দিচ্ছে, কত টাকার থেকে? 280 টাকার থেকে। অর্থাৎ কিসে? চ্যারিটিতে। চ্যারিটিতে কত টাকা? 28 টাকা দান করে দিল। তার কাছে পড়ে থাকছে এখন কত টাকা? 280 টাকার থেকে 28 টাকা মাইনাস করে দাও, কত? 252 টাকা। এই তো পড়ে থাকে 252 টাকা, কিন্তু কোশ্চেন অনুযায়ী 252 টাকা নয়, 100 টাকা 80 পয়সা তার কাছে পড়ে আছে। তাহলে 252 থেকে ওটা কত গুণ আমরা কি হিসাবে যাব? এবার 252-র মান দেওয়া রয়েছে 100 টাকা 80 পয়সা ইন্টু আমরা ধরেছি 500 টাকা টোটাল, তাহলে টোটাল টাকার ভ্যালুই চেয়েছে, 500 এর মান কত? ব্যাস, এবার কাটাকাটি করো। দেখো কোথাও কিন্তু ক্যালকুলেশনে ফাঁসনি, স্মুথলি বেরিয়ে এসছো এইখানে। যেহেতু এটা পয়েন্টে দেওয়া, মানে এইটুকু ক্যালকুলেশন করানোর জন্যই তোমাকে এই ভ্যালুটা নেওয়া আমাদের। তো যদি পয়েন্টটা তুলি, একটা 0 কেটে দাও, 5 আর 4 9, 8 আর 1 9, 9 দিয়ে যদি একে কাটি, 9 2 18,
আর হচ্ছে 8 9 72, 9 দিয়ে কেটে দাও, 9 11 99, 1 9 দুগুণে 18, 2 2 4। তাহলে 4 দিয়ে যদি একে কাটো, 4 দুগুণে 8, 4 8 32, 28 28 তো একবারেই কেটে যায়, তাহলে 28 দিয়ে একবারে 4 বারে কেটে দাও, তাহলে 4 5 20, 200 টাকা তার কাছে মোট ছিল। অপশন নাম্বার এ। ঠিক আছে, তো এটা দেখে অনেকের ক্যালকুলেশন মনে হতে পারে, কিন্তু ক্যালকুলেশন না ভাই, এটা কিছুই না। যদি এই কোশ্চেনগুলো তুমি প্রসেসটা চেঞ্জ করে দিয়ে যে কোনো ভ্যালু ধরে এগোও, ক্যালকুলেশনে ফাঁসবেই তুমি। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 5। একটা নির্দিষ্ট শহরে 60% বাসিন্দা চাল নেয়, 50% গম নেয় এবং 20% উভয়ই নেয়, মানে চাল আর গম দুটোই নেয়। তাহলে কত শতাংশ বাসিন্দা যারা চাল বা গম উভয়ই গ্রহণ করে না? এই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা কিভাবে যাব? দেখো, মনে করো এটা হচ্ছে চাল, রাইস, আর এটা হচ্ছে গম, হুইট। কত পার্সেন্ট? 60% বাসিন্দা চাল নিচ্ছে, 60% বাসিন্দা চাল নিচ্ছে, আর 20% বাসিন্দা গম নিচ্ছে। এবার এই যে পুরো দুটো সার্কেলটা না, এই পুরো দুটো সার্কেলটা মনে করো যে আরও একটা বড় সার্কেলের মধ্যে রয়েছে, যে সার্কেলটার মান হচ্ছে টোটাল 100%। এর মধ্যে যা খুশি থাকুক, পুরো রেড কালারের সার্কেলটার মানই হচ্ছে 100%। এই পুরো সার্কেলটার মান যদি 20% হয়, এই সার্কেলটার মান যদি 60% হয়, 20% 60%। ক্লিয়ার? এবার তুমি ভাবো, বলেছে 20% উভয়ই নেয়, উভয়ই মানে রাইসও নিচ্ছে আর গমও নিচ্ছে। তাহলে রাইসও নিচ্ছে, গমও নিচ্ছে, কোন পার্টটা? এই যে দুটো সার্কেলের মিডিল। তাহলে এটার মান হচ্ছে 20%, যেটা দুটো সার্কেলের মধ্যেই প্রেজেন্ট রয়েছে। এই পুরো সার্কেলটার মান 60, 20 অলরেডি আছে সার্কেলে, তাহলে বাদ বাকি কত দিলে 60 হবে? 40, দিয়ে দাও, 40 দিলাম। এই পুরো সার্কেলটার মান হচ্ছে 20, 50, সরি, তাই তো ভাবছি 20 তো বসেই গেল, ওই 20টাকে তুলে দিয়েছি, 50%। তাহলে এই পুরো সার্কেলটার মান হচ্ছে 50, 20 অলরেডি আছে দেখতে পাচ্ছি এই সার্কেলটার ভিতরে, তাহলে বাদ বাকি কত দিলে 50 হবে? 30 দিয়ে দাও, 30 দিয়ে দিলাম। এবার তুমি দেখো যে গমের মধ্যে আর চালের মধ্যে টোটাল কত পার্সেন্ট হলো, টোটাল যোগ করে দাও, 40 20 60 আর 30 90, তাহলে 90% তো হয়ে গেছে। কিন্তু দেখতে পাচ্ছি পুরো 100% হতে হবে, তাহলে কত পার্সেন্ট দিলে 100% হবে? 10%। তাহলে 10% যেটা এই যে বাইরে পড়ে থাকলো, এটাই তোমাদের ফাইন্ড করতে বলেছে, অপশন নাম্বার ডি। এখন হয়তো যারা একটু এগিয়ে এসছে তাদের কাছে মনে হবে যে এগুলো পাতি প্রশ্ন, কিন্তু তুমি তোমার ওই সময়টা ভাবো, যে সময়ে তুমি এই ধরনের কোশ্চেন দেখেও ঘাবড়ে যেতে একটা সময়। ঠিক আছে, সেই সময়টা ভাবতে হবে। এখনকার সেই ভাই বোনগুলোরও যারা নাকি সবে শুরু করছে, তাদের কথাটাও ভাবতে হবে যে তাদের জন্য কতটা টাফ সিচুয়েশন হতে পারে। তোমার ওই সময়টার মতন করে ভাবতে হবে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 6। একটি বাজার গবেষণা প্রকল্পে 20% নিরমা ডিটারজেন্ট বেছে নিয়েছে, যেখানে 60% সার্ফ ব্লু ডিটারজেন্ট বেছে নিয়েছে। বাকিরা অনিশ্চিত ছিল, যেটা নিশ্চিত করা যায়নি কে কী নিয়েছে, কতজন কারা কী নিয়েছে। যারা সার্ফ ব্লু বেছে নিয়েছে এবং যারা অনিশ্চিত, তাদের মধ্যে পার্থক্য যদি 720 হয়, তাহলে জরিপে মানে হিসাবে কতজন উত্তরদাতা অন্তর্ভুক্ত ছিল? তাহলে এই যে ক্যালকুলেশনটা করা হয়েছে, এটা কতজনের উপরে করা হয়েছে। এবার দেখো, এই কোশ্চেনটা পরীক্ষার হলে যদি আসে, অন্ততপক্ষে 75% ক্যান্ডিডেটদেরই মাথা একটু হলেও ঘুরিয়ে যাবে। কারণ কি, এর ল্যাঙ্গুয়েজ
পড়তে পড়তে অনেকের যে থার্ড লাইনে আসলো, ফার্স্ট লাইনে কি বলেছে কিছুই বুঝতে পারলাম না। তো এই জিনিসগুলো কি ওই ছোট, প্রথমে 1 লাইনের প্রশ্ন, তারপরে 2 লাইনের প্রশ্ন, তারপরে 3 লাইনের প্রশ্ন, তারপরে 4 লাইনের প্রশ্ন, ধীরে ধীরে আসতে হয়। তো আমাদের কোর্সটাও সেই হিসাবে রেডি থাকে, পড়ানোর স্ট্র্যাটেজিও সেরকম, যে একটা ছেলে একটা মেয়ে ফার্স্ট টাইম কি তার বেসিকটা ক্লিয়ার করবে। বেসিকগুলো হলো, এবার বেসিকটা মানে সেই ধরনের কোশ্চেন তুমি আরেক জায়গায় পড়ে আসলে, যে অলরেডি 1-2 বছর নিজে মাতব্বরি করেছে, তারপরেই সে গাইডে আসলো, তার মানে কি হ্যাঁ এগুলো করবো কেন। এবার ওগুলো না করার ফল হচ্ছে পরবর্তী অ্যাডভান্স কোশ্চেনগুলো, কারণ ও এক ধরনের মেথডে শিখে এসছে, তো সেই জিনিসটা সে ছাড়তে পারছে না। তো ছাড়তে না পারার কারণটা কি? কারণটাই হচ্ছে ওই অ্যাডভান্স কোশ্চেনে গিয়ে যখন ওই বেসিক জিনিসের ছোট্ট জিনিসটা ইমপ্লিমেন্ট হচ্ছে, তখন গিয়ে তালগোল পাকিয়ে ফেলবে। তো তুমি হাজার জানো কোশ্চেনটা, সলিউশনটা হচ্ছে ম্যাটার। কোশ্চেন সব জায়গায় এক ভাই, কোশ্চেন সমস্ত টিচারের এক, সমস্ত পাবলিকেশনের এক। ডিফারেন্সটা কোথায় আসে? এক একজনার থিঙ্কিংয়ে। একজন এক রাস্তা দেখাবে, আরেকজন আরেক রাস্তা দেখাবে, তুমি আরেক রাস্তায় যাবে। তাহলে এক রাস্তায় তুমি আসলে, বাকিরা আলাদা আলাদা রাস্তা দেখাচ্ছে, তুমি তো ওই রাস্তা দিয়ে চলেই যাচ্ছ। তাহলে নতুন কি শিখবে? কোশ্চেন সব কিছুতেই এক। আমি একটাই কথা বলি, আইনস্টাইন দ্বিতীয় তৈরি হয়নি এখনো পর্যন্ত যে নতুন কিছু আসবে, আসছেও তো না। কনসেপ্ট থিওরি কি করে আসবে? ওই ফিক্সড। তো এই জিনিসগুলো কি করো? পার্সেন্ট, যেহেতু পার্সেন্ট করছো, আগেই মাথায় রাখবে যে আমার পার্সেন্ট ভ্যালুগুলোকে অ্যাটাক করতেই হবে। তাহলে 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 1/5। 60%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 3/5। আর পার্সেন্ট ভ্যালু নেই, বাদ দাও। তাহলে টোটাল আমি মনে করব 5×5 = 25। 25 জনের বেসিসে কি করেছিল? এই সার্ভেটা করানো হয়েছিল। এবার তুমি ভাবো 25-এর 20% মানে কি? 1/5 কত আসবে? 5। তাহলে 5 জন কি সাবান, কি ডিটারজেন্ট? নির্মা ডিটারজেন্ট। তারপরে 25-এর 3/5 60%, 15 জন। 15 জন কি? সার্ফ ব্লু ইউজ করেছে। 25 জনের মধ্যে 20 জনা, এই দুটো মিলে কত জনা হয়ে গেল? 20। তাহলে যে বাকি পড়ে থাকে, বাকি যে ভ্যালুটা পড়ে থাকছে সেটা কত? 20 জনা এখনো সার্ভের বাইরে পড়ে রয়েছে। 15 আর 5 20, সরি 5 জনা। 20 জনা হয়ে গেছে, তাহলে বাদ বাকি কত জনা? 5 জনা পড়ে আছে। এবার এই যে 720 অ্যাকচুয়াল ভ্যালুটা, এটা কিসের দেওয়া রয়েছে? এবার লাইনটা পড়ো, লাইনটায় কি বলে দেওয়া রয়েছে? যারা সার্ফ ব্লু বেছে নিয়েছে, সার্ফ ব্লু কতজন? সার্ফ ব্লু বেছে নিয়েছে 15 জন। 15 জন সার্ফ ব্লু। এবং যারা অনিশ্চিত, তাহলে এই 5 জন যেটা, এটাই অনিশ্চিত। তাহলে এদের পার্থক্য কত আসছে আমাদের ডাটা অনুযায়ী? 10। 15 আর 5-এর পার্থক্য কত? 10। কিন্তু কোশ্চেনে বলেছে 720। কত গুণ? 72 গুণ। তাহলে 25-এর সঙ্গে তুমি ভাই 72 গুণ করে ফেলো দেখি। তাহলে 25 দুগুণে 50-এর 0, হাতে 2। আর তাই তো, 25 দুগুণে 50-এর 0, সরি হাতে 5, 2 বলছি কেন? 7×25 175 আর 5 80। তাহলে 1800 জন। অপশন নাম্বার বি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন। যখনই পাটিগণিতের একটু বড় কোশ্চেন মনে হবে, ওগুলো মাথায় রাখবে যে ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 7। একটা ইন্টারভিউ প্যানেল দেখছে যে একজন প্রার্থী তার উচ্চতা সম্পর্কে ভুল বিবরণ দিয়েছে। তুমি ফর্ম ফিল আপ করে গেলে, পুলিশেরই, আমাদের বেঙ্গল পুলিশ। এবার তুমি ফর্ম ফিল আপের সময় যা যা ডাটা দিয়েছো, ইন্টারভিউয়ের সময় দেখবে প্যানেলে তোমার ওই পুরো ফর্মটাই তাদের কাছে আছে। এবার সে ডাটা মিলিয়ে দেখছে। এবার সে দেখছে যে তুমি ফর্ম পূরণ করার সময় তোমার যে হাইটটা দিয়েছিলে, সেই হাইটের থেকে 20% তুমি
তোমার অ্যাকচুয়াল হাইটের থেকে বেশি দিয়ে দিয়েছো ডাটায় ফর্ম পূরণের সময়। তোমার প্রকৃত উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, তুমি তার 20% বেশি উচ্চতা দিয়ে দিয়েছো। তাহলে প্রকৃত উচ্চতা পেতে তার উচ্চতা কত শতাংশ কমাতে হবে। এবার এই যে সহজ প্রশ্নটা, সহজ ভাষার প্রশ্নটা যারাই শুরু করছে, তুমি অ্যাডভান্স লেভেলে চলে এসছো, তুমি কি করবে, ঝটপট ধরে ফেললে কি হিসাবে যাবে। আবার অনেকে অ্যাডভান্স দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করার পরেও, পড়াশোনার মধ্যে থাকার পরেও এটা মাথায় রাখো অ্যাপ্রক্সিমেটলি লেখা রয়েছে, তাহলে প্রায় কত উত্তরটা বলতে হবে। যে তুমি ঝটপট যারাই দীর্ঘদিন ধরে আছে তাদের মধ্যেও অনেকে টাইম কনজিউমিং রাস্তাটায় যেতে পারে, আর শুরু যারা করছে তাদের তো ধারণার বাইরে। তো তুমি কি করবে, পার্সেন্ট ভ্যালুটা দেখো 20%, তাহলে 20%-এর ভগ্নাংশ ভ্যালু আমরা কত জানি, 20% কম না বেশি, বেশি দিয়ে দেওয়ার আছে 1/5, অর্থাৎ তার হাইট যদি 5 হয়, সে 1 ইঞ্চি বা 1 ফুট বেশি দিয়ে কত করে ফেলেছে, 6। তাহলে অরিজিনাল হাইট তার যাই থাকুক সে পূরণ করেছে 6, ছিল কত 5। আচ্ছা তুমি বলো, পার্সেন্টেজে বলতে হবে, পার্সেন্ট ভ্যালু থেকে রেশিওতেই তো আমরা পার্সেন্ট ভ্যালু পেয়ে যাব। 5-এ 1 বেড়ে 6 সে পূরণ করে দিয়েছে, তাহলে এখন কত 6। তাহলে আমার এখান থেকে আমার কত কমাতে হবে, নিশ্চয়ই সেই 1 যেহেতু বাড়িয়েছে এই 1ই তো কমাতে হবে। তাহলে 6-এর উপরে আমার 1 কমাতে হবে, আর 1/6 মানে কত, 16.2/3%। এটাই হচ্ছে উত্তর। অ্যাপ্রক্সিমেটলি কত দেব, 17%। অ্যাপ্রক্সিমেটলি কত দেবে, 17%। এবার এটাই কেন বললাম টাইম কনজিউমিং রাস্তায়, যখনই কেউ এই 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা নিয়ে ক্যালকুলেশনে যাবে, তারই হচ্ছে টাইম কনজিউমিং রাস্তা হয়ে যাবে। ক্লিয়ার? সোজাসুজি পার্সেন্ট ভ্যালু থেকে রেশিও পেয়ে যাও, রেশিও থেকে আবার পার্সেন্টেজেই বলে দাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 8। দুধ এবং জলের 120 লিটার মিশ্রণে জল মাত্র 25%। দুধওয়ালা কি করলো, এই মিশ্রণের 20 লিটার বিক্রি করে দিয়েছে এবং তারপর তিনি অবশিষ্ট মিশ্রণে 16.2 লিটার খাঁটি দুধ এবং 3.8 লিটার বিশুদ্ধ জল মিশিয়েছে। অন্তিম মিশ্রণে কত শতাংশ পানি বা জল থাকবে, একই ব্যাপার। ঠিক আছে, এখন আমাদেরকে বলতে হবে মিশ্রণে কত শতাংশ জল আছে। এটাও বললাম, অনেকে ভুল উত্তর করে ফেলবে ভুল রাস্তায় যাওয়ার ফলে, কারণ কোশ্চেনের ভাষাটা, লজিকটা এরকমই। তো এই ভুলগুলো করা যাবে না। দেখো, 120 লিটার দুধ আর জলের মিশ্রণ ছিল, এবার ওখান থেকে আমি যাই বিক্রি করে দেব না কেন, যতটুকুই পড়ে থাকুক, ওখানে এক বিন্দু পড়ে থাকলেও দুধ আর জলের যে রেশিও, সেই রেশিওতেই থাকবে। তো সেই রেশিও যখন থাকবে, সেখান থেকে আমি 20 লিটার বিক্রি করে দিয়েছি। 20 লিটার যদি 120 থেকে আমি বিয়োগ করে দিই, পড়ে থাকে 100 লিটার কি মিশ্রণটা পড়ে রয়েছে 100 লিটার। এবার এর মধ্যে দুধ আছে, এর মধ্যে জল আছে, বলে দেওয়া জল মাত্র 25%। 100-র 25% মানে কত, 25 লিটার। তাহলে 25 লিটার জল আছে 100 লিটারের মধ্যে, তাহলে বাদ বাকি 75 লিটার কি থাকবে, দুধই থাকবে। এবার তুমি আসো, দুধ 16.2 লিটার অ্যাড হয়েছে, তাহলে দুধ যদি 16.2 লিটার অ্যাড হয়, তাহলে এখন দুধের পরিমাণ কত, তারপরে জল আবার 3.8 লিটার অ্যাড হয়েছে, তাহলে এখন জল কত, 25 আর 3 28.8 লিটার জল। আর এখন দুধটা কত, 91.2 লিটার। এবার তোমরা এটা ধরে করতে পারো, যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি কি করব, রেশিও করে ছোট করে দেব। তাহলে এই দুটো রেশিও করে দাও, এক ঘর আগে পয়েন্ট কাটাকাটি করে ফেলো। তারপরে কত দিয়ে যাবে, 4 দিয়ে দাও, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 8 32, 228। আর 4 দিয়ে দিলে 7 বার 2, 72 বার। আবার 4 দিয়ে যাবে,
চার পাঁচে 20, 4 5 20, 4 7 28, 4 দিয়ে কাটো, 4 18 72, 3 19 57, কোথাও ভুল হলো? কোথাও কোথাও তো ভুল হলো। 4 7 28, 4 দুগুণে 8, তাহলে 4 22 88, 4 8 32। তারপরে কত দিয়ে কাটছি? যদি 4 দিয়ে কাটি, 4 5 20, 2, 4 7 28, আর 4 18 72, 7 5 12, 3 দিয়ে যাবে, তাহলে 3 19 57, 3 6 18, 19 অনুপাত 6, 19 অনুপাত 6 পেলাম। অর্থাৎ দুধ যদি আমার 19 লিটার থাকে, জল সেক্ষেত্রে কত? 6 লিটার। এবার আমাদের বলেছে মিশ্রণে কত শতাংশ জল আছে। এবার জল তো আছে 6 লিটার, মিশ্রণটা কত লিটারের? 19 আর 6, 25 লিটারের কিন্তু মিশ্রণটা। তাহলে 25 লিটারের মধ্যে 6 লিটার হচ্ছে জল। তাহলে 1/25 মানে 4%, তার 4 গুণ মানে 24%। তাহলে কত পার্সেন্ট উত্তর আসবে? 24%। এটা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাবে, অনেকে শুরুই করে দেবে 120 লিটার থেকে, তারপরে যে 20 লিটার মিশ্রণ বিক্রি করছে এটা আর তালগোল পাকিয়ে ফেলবে, মেলাতে পারবে না অনেকে, যারাই দীর্ঘদিন ধরে চলে আসছো। তো এগুলোই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফারাক। তুমি বলো যে এখানে আলাদা কি আছে, সেই তো যোগ বিয়োগ গুণ ভাগ। এবার তুমি কম্পিটিশন ফিল্ডে শিখতে এসছো, তুমি যদি মাতব্বরে মেরে বলো যে এগুলো আমি এই মেথডে শিখে এসেছি আর কোনো চেঞ্জ করবোই না, কোশ্চেন এক মানে এটা আমি পারি, সব পারি, তাহলে তুমি কেন যোগ বিয়োগ ছেড়ে এগুলোই শিখছো? সব কিছুতেই তো যোগ বিয়োগ গুণ ভাগই শেখানো হয়, আলাদা কিছু দেখতে পেয়েছো? নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9। একমাত্র অ্যালিগেশন এমন একটা রুল, যে রুলটা কিনা কম্পিটিশন ফিল্ডে এসেই প্রত্যেকে পরিচিত হয়েছে। তাছাড়া ম্যাক্সিমাম যত রুলই আছে কোশ্চেন কম্পিটিশনের, সব কিছুই কিন্তু ওই ক্লাসে শিখে এসছো, কিন্তু কি সেই সলিউশন প্রসেসটা আলাদা করতে হচ্ছে। তাহলে সলিউশন প্রসেসটা আলাদা যখন, তখন ম্যাথ সবার এক হোক, প্রসেসটা আলাদা, তাদের সলিউশন রাস্তাটা দেখতে হয়। একজন মানুষ তার আয়ের 60% ব্যয় করেন, স্বাভাবিক ব্যাপার, আয়ের উপরেই তার ব্যয়টা বা সঞ্চয়টা ডিপেন্ড করে। যদি তার আয় 20% এবং ব্যয় 10% বৃদ্ধি করা হয়, তবে সঞ্চয়ের পার্সেন্ট পরিবর্তন কত হবে? এবার এই কোশ্চেনগুলো আমি অ্যালিগেশনেই দেখাবো। কি অ্যালিগেশন? রিভার্স অ্যালিগেশন। যদি 60% ব্যয় করে, 60%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 3/5। তো খরচ করছে 3 টাকা, কিসের উপরে? আয়ের উপরে। তাহলে আয়টা, তার ইনকামটা কত? 5 টাকা। তাহলে 5 টাকার মধ্যে যদি 3 টাকা সে খরচ করে, বাদ বাকি 2 টাকা সে কি করবে? নিশ্চয়ই সেভিং করবে। একজন মানুষ তার ইনকামের উপরে আয় অথবা খরচ, এই দুটো রাস্তাই করতে পারে, বাকি আর কোনো রাস্তা নেই যে সে তার টাকাটা কিছু করতে পারবে। হ্যাঁ, ফ্ল্যাট কিনলো, সেখানেও কিন্তু টাকা সে খরচ করলো। ফ্ল্যাট কিনে আজকাল ফ্ল্যাটে টাকা জমালে, সেখানে গিয়ে কি হচ্ছে? আবার সঞ্চয়ই হচ্ছে, তাই না? তো এখন দিনকাল আমরা খুবই ভাগ্যবান যে লোকজন একটা সময় কি বসতি করার জন্য বাড়ি ফ্ল্যাট কিনতো, এখন লোকে টাকা জমানোর জন্য বাড়ি ফ্ল্যাট কেনে, তাই না? এগুলো যারা এখনও এখনকার জেনারেশনে জীবিত, জেনারেশনের সাথে, তাদের জীবনটা মনে হয় ধন্য। তো এবার আমরা অ্যালিগেশনে যাব। খরচ আর হচ্ছে সেভিং। আয়টা হচ্ছে, আয়ের উপরেই এই দুটো জিনিস ডিপেন্ড করে। খরচ আর সঞ্চয় আয়ের উপরেই যখন ডিপেন্ড করে, ব্যয়টা 10% বেড়ে গেছে, তাহলে ব্যয় মানে কি? খরচ যদি 10% বেড়ে যায়, সেভিংটা কত আমাদের বের করতে হবে, কিন্তু এই দুটো মিলে বেড়েছে কত? 20%। দুটো মিলে বেড়ে গেছে 20%। দুটো মিলে কত বেড়ে গেছে? 20%। কিন্তু রেশিওর দিক থেকে আমাদের খরচ কত টাকা?
3 টাকা, তাহলে খরচ হচ্ছে আমাদের 3 টাকা অনুপাত সেভিং কত টাকা, 2 টাকা, সেভিং হচ্ছে 2 টাকা। এবার তুমি বলো যে কি হিসাবে এগোবো। এগোবো এখানে একটাই হিসাব, বড়টার থেকে ছোটটা মাইনাস হয়। 20 থেকে যদি 10 আমরা মাইনাস করি কত পাবো, 10। তাহলে 2 যদি ডিনোট করে 10কে, কত গুণ বেশি, 5 গুণ বেশি। তাহলে 3-এর সঙ্গে এখানে যে ভ্যালুটা ছিল 5 গুণ বাড়িয়ে দাও, 3 5-এ 15 ছিল ভ্যালুটা। তাহলে 20-র থেকে এই ভ্যালুটা ছোট, 20-র থেকে এই ভ্যালুটা কি হবে, ডেফিনেটলি বড় হবে। কত বড় হবে যে 15 পাবো, 20-র সঙ্গে 15 অ্যাড করে দাও, তাহলে 20 আর 15 কত, 35। তাহলে 35% কি হবে, বৃদ্ধি না কম, বৃদ্ধি। তাহলে 35% ইনক্রিজ, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। একদম বেসিক প্যাটার্ন কোশ্চেন, বেসিক ওয়েতে অ্যালিগেশনই রুল লাগিয়ে দাও। কিন্তু জেনারেলি আমি এটা সাথে সাথে ফিক্সড প্যাটার্নে আরেকটা দেখাই, যেটা আমাদের সেম রুল রিভার্সের ফিক্সড চার্ট। নাও এটা দেখো, খুব ভালো কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। এ এবং বি এর মোট বেতন 1500 টাকা। এ তার আয়ের 90% এবং বি তার আয়ের 80% ব্যয় করে। তাদের সঞ্চয়ের অনুপাত 3:4, তাদের আয়ের পরিমাণ ইন্ডিভিজুয়ালি কত। এবার তোমরা অনেকে অপশন এলিমিনেশনে যাবে। এবার অপশন এলিমিনেশনে যদি যাও, কতটা লেন্দি প্রসেস, ক্যালকুলেটিভ বানাবে ধারণা আছে? যেখানে এটা ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 40 সেকেন্ডের কোশ্চেন। কীরকম অপশন এলিমিনেশন, তুমি দেখতে পাচ্ছ 9 6 1500 টোটাল এ আর বি, 8 সাথে 1500, 8 সাথে 1500, নান অফ দিস। অপশান এ তুললে 90% মানে 81 টাকা, 80% মানে 48 টাকা, সেই 91 আর 48 আবার রেশিও করে 3:4 হচ্ছে কিনা দুজনের, একটা লেন্দি প্রসেস করে ফেলবে। তো আমরা কি হিসাবে যাব, দেখো এ কি করছে, তার আয়ের 90% ব্যয় করছে। তাহলে 90%-এর ভগ্নাংশ ভ্যালু কত আগে সেটা দেখো, 9/10। তাহলে এর ইনকাম যদি 10 টাকা হয়, এ খরচ করছে কত টাকা, 9 টাকা। 9 টাকা খরচ করে দিয়ে সেভিং করছে কত টাকা, সেভিং করছে 1 টাকা। বির কাছে যাব, ভাই কত পার্সেন্ট খরচ করছো, 80%। 80% খরচ করছে, 80%-এর ভগ্নাংশ ভ্যালু কত, 4/5। একই ব্যাপার, 4 টাকা খরচ করে ফেলছে কতর মধ্যে, তার ইনকাম হচ্ছে 5 টাকার মধ্যে। তাহলে 5 টাকার মধ্যে 4 টাকা খরচ করে ফেলছে, 1 টাকা সে কি করছে, সেভিং করছে। এবার তুমি বলো, যদি রেশিওর দিক থেকে এই যে পার্সেন্ট চার্টগুলো পেলাম আমরা, রেশিও চার্টই এটা, অনুপাত চার্ট। তাহলে অনুপাত বলেছে সঞ্চয়ের অনুপাত 3:4, এ 3 টাকা সঞ্চয় করলে বি 4 টাকা সঞ্চয় করছে। তাহলে এ 1 টাকা সঞ্চয় করছে না, কত টাকা সঞ্চয় করছে, এ সঞ্চয় করছে অনুপাতের দিক থেকে 3 টাকা, বি কত টাকা সঞ্চয় করছে অনুপাতের দিক থেকে 4 টাকা, গুণ করে দিলাম। এবার তুমি দেখো এখানে যখনই 3 গুণ বাড়লো, ইনকামের সঙ্গেও 3 গুণ বাড়বে, খরচের সঙ্গেও 3 গুণ বাড়বে, এটা আমাদের প্রয়োজন নেই যেহেতু, তাহলে ইনকামটাই নেব শুধু, 3 10 30। আর বির এখানে যখনই 4 গুণ বাড়লো, 5-এর সঙ্গে 4 গুণ বাড়াও, তাহলে কত টাকা পাবে, 20 টাকা। এ আর বি মিলে 30 আর 20 টোটাল 50 টাকা দেখতে পাচ্ছি দুজনার আয়। কি করে আয়, অনুপাতের দিক থেকে। 50 নয়, কোশ্চেন অনুযায়ী কত, 1500। কত গুণ বেশি, 30 গুণ বেশি। তাহলে এর সঙ্গে 30 গুণ বাড়িয়ে দাও, 900 টাকা এর ইনকাম। বির সঙ্গে 30 গুণ বাড়িয়ে দাও, 600 টাকা বির ইনকাম। অপশন নাম্বার এ। ক্লিয়ার? তো বেশি টাইমটা ওয়েস্ট হবে না, জাস্ট এই পার্সেন্ট ভ্যালুগুলো তো ভার্বালেই তোমার রাখতে হবে, সোজাসুজি তোমার সলিউশন প্রসেস হচ্ছে এইটুকু। ঠিক আছে, একদম
পরীক্ষার হলে রিল্যাক্স ব্রেন রাখতে হবে, আর রিল্যাক্স ব্রেন রেখে কি করতে হবে, সমস্ত কোশ্চেনের উত্তর সঠিক করতে হবে অ্যাকুরেসির মাধ্যমে। দেখো আজকে এই কটা কোশ্চেনই ছিল, পার্সেন্টেজ ক্লাসটা শেষ হলো। যদি মনে হয় কারো যদি মনে হয় যে সঠিকভাবে সঠিক গাইডে এগোবো, ওই 2 মাস বা 1 বছর আমি কি শিখে আসলাম সেটা ঝেড়ে ফেলে, তাহলে গিয়ে ডেফিনেটলি আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? আমরা ফর্মুলা ছাড়ানোটা শেখাই, কনসেপ্টটা বিল্ড আপটা শেখাই। কনসেপ্ট ছাড়া আজকালকার সময়ে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। না আমরা যা কোশ্চেন করাবো, না কোনো পাবলিকেশনের কোশ্চেন, শুধু কি নিয়ে যাবে, কনসেপ্টগুলো। তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।